আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত আইসিটি বিষয় তৃতীয় অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, ডিজিটাল ডিভাইস কি? তো ডিজিটাল ডিভাইসের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, ডিজিটাল সার্কিট দিয়ে তৈরি যন্ত্রপাতিকে ডিজিটাল ডিভাইস বলে। যেমন কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি, কম্পিউটারের যে বিভিন্ন যন্ত্রাংশ আছে এগুলি কিন্তু ডিজিটাল ডিভাইস, অর্থাৎ ডিজিটাল সার্কিট দিয়ে তৈরি। এই যে একটা এই সার্কিটগুলো কিন্তু শূন্য এবং এক ব্যবহার করে এর গঠন করা হয়েছে। তাই এই সার্কিটগুলি দিয়ে তৈরি যন্ত্রপাতিকেই সাধারণত ডিজিটাল ডিভাইস বলে, ডিজিটাল সার্কিট দিয়ে তৈরি। অন্যভাবে বলতে পারি, ডিজিটাল সিগন্যাল এর উপর ভিত্তি করে যে সকল ডিভাইস পরিচালিত হয় তাকে ডিজিটাল ডিভাইস বলে। এই যে নিচের সংজ্ঞাটি আরও সহজ, ডিজিটাল সিগন্যালের এর উপর ভিত্তি করে, ডিজিটাল সিগন্যাল মানে কি, শূন্য এবং একের উপর ভিত্তি করে যে সকল ডিভাইস বা যন্ত্রপাতি পরিচালিত হয় তাকে ডিজিটাল ডিভাইস বলে। সহজ সংজ্ঞা, তাই না? এবার আসি বুলিয়ান অ্যালজেব্রা বলতে কি বুঝি। তো বুলিয়ান অ্যালজেব্রা, তাই না, বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে গণিতের সাথে সত্য মিথ্যা বা যুক্তির সম্পর্কের উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। গণিতের সাথে সত্য মিথ্যার উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। বুলিয়ান অ্যালজেব্রা শূন্য আর এক ছাড়া অন্য কিছু ব্যবহার করা হয় না। এখানে শূন্য বলতে মিথ্যা বোঝায় আর এক বলতে সত্য বোঝায়। বুলিয়ান অ্যালজেব্রার যে এক, এ কোনো সংখ্যা না, এটা এই যৌক্তিক অবস্থা, অর্থাৎ শূন্য বলতে বিদ্যুৎ নাই বোঝায়, সুইচ অফ বোঝায়। এক বলতে বিদ্যুৎ আছে বোঝায়, সুইচ অন বোঝায়। পরের প্রশ্ন, বুলিয়ান অ্যালজেব্রার আবিষ্কারক কে, তাই না? এই যে জর্জ বুল 1854 সালে বুলিয়ান অ্যালজেব্রা সর্বপ্রথম এই বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে আলোকপাত করেন। 1815 সালে তিনি জন্মগ্রহণ করেন, 1864 সালে মৃত্যুবরণ করেন। তো ইনভেস্টিগেশন অব দ্য লজ অফ থট বইতে তিনি বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে প্রথম ধারণা দেন, জর্জ বুল 1854 সালে। বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? বুলিয়ান অ্যালজেব্রায় কিছু নিয়ম আছে। যেমন বুলিয়ান অ্যালজেব্রায় এই যোগ এবং গুণের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলে। যোগ এবং গুণের ক্ষেত্রে যে সকল নিয়ম মেনে চলে এগুলিকে বুলিয়ান অ্যালজেব্রার স্বতঃসিদ্ধ বলা হয় বা বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়, বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম বলা হয়। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই, এই যে যোগের নিয়ম বা অর অপারেশন, যেটি অর বা যোগের নিয়ম, অ্যান্ড বা গুণের নিয়ম, নট বা পূরকের নিয়ম। অর বলতে যোগ বোঝায় কিন্তু, আর অ্যান্ড বলতে গুণ বোঝায়, নট বলতে পূরক বোঝায়। বুলিয়ান অ্যালজেব্রার তিনটি মৌলিক অপারেশনের মাধ্যমে যাবতীয় কার্যক্রম সম্পাদিত হয়, যথাক্রম অর, অ্যান্ড, নট। এইগুলির যে নিয়ম, এই নিয়মাবলী হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। যেমন যোগের ক্ষেত্রে শূন্যর সাথে শূন্য যোগ করে শূন্য, শূন্যর সাথে এক যোগ করে এক, একের সাথে শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে এক। এখন এক আর এক যোগ করে কেন এক, তাই না? দুইটাই ইনপুট যদি সত্য হয় তা আউটপুট কিন্তু সত্য হবে। অর্থাৎ দুইটা সুইচই যদি অন থাকে তাহলে বাল্ব জ্বলবে, এটা বোঝায়। আর এখানে একটা সুইচ যদি অন থাকে বাল্ব জ্বলবে, যে কোনো একটা সুইচ অন থাকলে বাল্ব জ্বলবে। দুইটা সুইচই যখন অফ তখন বাল্ব বন্ধ থাকবে, এটা বোঝায়। গুণের ক্ষেত্রে শূন্য শূন্য গুণ করে শূন্য, শূন্য আর এক গুণ করে শূন্য, একের সাথে শূন্য গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, তাই না? এই যে গুণ বা অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে উভয় ইনপুট সত্য হলে, সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। সেজন্য সব যদি এক হয়, সকল ইনপুট যদি, সব সুইচ যদি অন থাকে তাহলে বাতি জ্বলবে, এটা বোঝায়। আবার শূন্যের উপরে যদি নট থাকে আউটপুট হয় এক, একের উপরে নট থাকলে আউটপুট হয় শূন্য। তো এই হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ, বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম। বুলিয়ান দ্বৈত নীতি কি? দ্বৈত নীতি বলতে বুলিয়ান অ্যালজেব্রার অ্যান্ড এবং অর অপারেশনের যে সম্পর্ক, এই সম্পর্ককেই বুলিয়ান দ্বৈত নীতি বলে। যেমন মাঝে মধ্যে আমরা অ্যান্ডের পরিবর্তে অর, অরের পরিবর্তে অ্যান্ড বিনিময় করতে পারি। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, ডি মর্গানের উপপাদ্য যখন আমরা করি তখন কিন্তু অ্যান্ডের উপরে যদি নট থাকে সেটা ভেঙে আলাদা আলাদা করা যায়, কিন্তু সেটি অর অপারেশনের মাধ্যমে, তাই না? সেজন্য বলা হয়েছে অ্যান্ডের পরিবর্তে অর, অরের পরিবর্তে অ্যান্ড বিনিময় করা হয় মাঝে মাঝে। এই বিনিময় করাকে বলা হয় বুলিয়ান দ্বৈত নীতি। বুলিয়ান ধ্রুবক কি? বুলিয়ান ধ্রুবক মানে কিন্তু পরিবর্তন হয় না,
অপরিবর্তনীয়, তাকে বলে ধ্রুবক, কনস্ট্যান্ট ধ্রুবকের ইংরেজি এইভাবে লিখতে পারি। বুলিয়ান অ্যালজেব্রার যে সকল রাশির মান অপরিবর্তিত থাকে বা পরিবর্তন হয় না, এই যে পরিবর্তন হয় না, তাকে বুলিয়ান ধ্রুবক বলে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, বুলিয়ান অ্যালজেব্রার যে সকল রাশির মান পরিবর্তন হয় না তাকে বুলিয়ান ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে। যেমন y সমান 0 অর 1, তাহলে 0 আর 1 এটার মানের আর পরিবর্তন হবে না। কিন্তু আমি যদি y সমান a প্লাস b লিখতাম, তাহলে এর মান 0 অথবা 1, b এর মান 0 অথবা 1 আমাদের লিখতে হতো। তাহলে 1 এবং 0 এই দুটার আর কোনো পরিবর্তন নাই, ফিক্সড। সেজন্য বলা হয়েছে যার মান পরিবর্তন হয় না তাকে বুলিয়ান ধ্রুবক বলে। এবার আসি বুলিয়ান চলক। বুলিয়ান চলক কাকে বলে লক্ষ্য করি। বুলিয়ান অ্যালজেব্রার যে সকল রাশির মান পরিবর্তনশীল বা পরিবর্তন হয় তাকে বুলিয়ান চলক বলে। চলক এর মান সবসময় পরিবর্তন হয়। চলক মানে ভেরিয়েবল, পরিবর্তনশীল। যেমন আমি এই যে এখানে লিখলাম y সমান a প্লাস b, তাহলে a এবং b এর মান আমরা ইচ্ছে করলে a এর মান 0ও লিখতে পারি, 1ও লিখতে পারি, আবার b এর মান 0ও লিখতে পারি, 1ও লিখতে পারি। তার মানে কি a এবং b এর মান কিন্তু পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে 0 বা 1 ব্যবহার করতেছি আমরা। সেজন্য a এবং b হচ্ছে এখানে চলক। যার মান পরিবর্তন হয় তাকে চলক বলে। 0 এবং 1 এর পূরক লিখো। দারুণ। এখানে একটি কথা আছে, বুলিয়ান অ্যালজেব্রায় বা বুলিয়ান বীজগণিতে চলকের দুটি সম্ভাব্য মান থাকে, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। 1-এর পূরক 0, 0-এর পূরক 1 হতে পারে। যেমন এই যে ডান দিকে আমি দেখাচ্ছি, 0-এর উপরে যদি আমি নট ব্যবহার করি, 0-এর পূরক সমান 1 আর 1-এর পূরক সমান 0। সেজন্য বলা হয়েছে 1 এবং 0 দুইটা একটি আরেকটির পূরক, এটা বোঝায়। বুলিয়ান অ্যালজেব্রায় যেহেতু 0 আর 1 ব্যবহার হয়, সেজন্য 1-এর পূরক 0, 0-এর পূরক 1, এর ব্যতিরিকে আর অন্যটা হবে না। 1-এর উপরে যদি নট থাকে 0 হবে, 0-এর উপরে নট থাকতে 1 হবে। সেজন্য বলা হয়েছে 1 এবং 0 একটি আরেকটির পূরক। পরের প্রশ্ন, বুলিয়ান মৌলিক উপপাদ্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বুলিয়ান মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে অর অপারেশন, অ্যান্ড অপারেশন, নট অপারেশন, এই 3 ধরনের মৌলিক উপপাদ্য রয়েছে। যেমন এই 2 ধরনের উপপাদ্য বেশি ব্যবহার হয়। 0-এর সাথে 1 যদি যোগ করি তা a হয়, a এর সাথে যদি 1 যোগ করি তো 1 হয়, a অর a অর্থাৎ a প্লাস a তে a হয়, আর a প্লাস a নটে কিন্তু 1 হয়। গুণের ক্ষেত্রে বা অ্যান্ডের ক্ষেত্রে, অ্যান্ড মানে গুণ বোঝায়, কিন্তু গুণের ক্ষেত্রে 0 ইন্টু a সমান 0 হয়, a এর সাথে 1 গুণ করে a হয়, a ইন্টু a সমান a হয়, এবং a ইন্টু a নট সমান 0 হয়। আর নট অপারেশনের ক্ষেত্রে a সমান যদি 1 হয় তাহলে a নট সমান 0 হবে। এখন এইখানে আরেকটু ব্যাখ্যা দিচ্ছি আমি। প্রথমে যে অর অপারেশনের ক্ষেত্রে প্রথমে আসি। এর সাথে 1 যোগ করে 1 কীভাবে হয়? এর মান যদি 0 ধরি তো 0-এর সাথে 1 যোগ করে কিন্তু 1 হচ্ছে। আবার এর নিচে এর মান যদি সব 0 ধরি তাহলে 0 প্লাস 0 সমান 0 হচ্ছে। তার মানে কি এর মান 0 বা 1 যাই ধরি না কেন, ফলাফল কিন্তু এই ডান দিকে সমান হবে। আবার এর মান যদি 1 ধরি, 1 প্লাস a, এই 1-এর উপরে যদি নট হয় তাহলে 0 হয়, 1 প্লাস 0 সমান 1 হয়। এটাও কিন্তু তাহলে a প্লাস a নট সমান 1, আর a ইন্টু a নট সমান 0, কিন্তু এই যে খেয়াল রাখতে হবে। আবার এখানে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে 7 নম্বরে a ইন্টু a সমান a স্কোয়ার আমরা বলি, কিন্তু a ইন্টু a সমান a কীভাবে হয়, তাই না? হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রায় হয়। সেক্ষেত্রে এর মান যদি 1 ধরি, a এর মান 1 ধরি, a এর মান 1 ধরি, 1 ইন্টু 1 সমান 1 মিলে যাচ্ছে কিন্তু, তাই না? আচ্ছা, এবার পরের প্রশ্নটা আসি। সত্যক সারণী কি? দারুণ একটি প্রশ্ন। সত্যক সারণী মানে ট্রুথ টেবিল যাকে বলে। সাধারণত লজিক ফাংশনের বিভিন্ন ইনপুট আউটপুটের যে সমস্ত মান লেখার জন্য, ইনপুট আউটপুটের মান প্রমাণ করার জন্য যে সারণী ব্যবহার করা হয় তাকে ট্রুথ টেবিল বা সত্যক সারণী বলা হয়। যেমন ডান দিকে যে আমি সত্যক সারণীর একটি ছক অঙ্কন করলাম। মনে করি ইনপুট a b, আর আউটপুট যদি অর অপারেশন হয় তাহলে y সমান a প্লাস b লিখতে পারি। এখন এইখানে আমাদের a আর b এর জন্য 4টি বিন্যাস হবে, তাই 4টা ঘর অঙ্কন করেছি। এই যে 2 পাওয়ার n মানে কি 2 পাওয়ার 2, তাহলে 2 পাওয়ার 2 মানে 4, 4টি সারি হয়েছে। এখানে আমরা 4টা সারি,
এই শূন্যের বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি বাম দিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব। অন্যভাবে বলতে পারি, এই এ এর নিচে লিখব 0011, বি এর নিচে লিখব 0101। এটা হচ্ছে বিন্যাস 0 আর 1 দ্বারা। এখন আমি যদি এটা যোগের মাধ্যমে এটা প্রমাণ করি, তাহলে 0 আর 0 যোগ করে 0 হয়, 0 আর 1 যোগ করে 1 হয়, 1 আর 0 যোগ করে 1 হয়, আর 1 আর 1 যোগ করে 1 হয়। এখন 1 আর 1 যোগ করে কেন 1 হয়? অর অপারেশনের ক্ষেত্রে উভয় ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। মানে দুইটা সুইচই যদি অন থাকে তাহলে বাতি অন থাকবে, এটা বোঝায়। এই যে আমি এই সারণীটা দেখাইলাম, টেবিলটা দেখাইলাম, এটা কিন্তু সত্যক সারণী। এই সত্যক সারণীটা কী করেছি আমরা? এই যে লজিক ফাংশনের ইনপুট আউটপুট এর মান উপস্থাপন করেছি, প্রমাণ করেছি। সেজন্য সংজ্ঞায় বলা হয়েছে লজিক ফাংশনের বিভিন্ন ইনপুট এবং আউটপুট সমূহ যে সারণীর মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। এবার আসি অর অপারেশন বা যোগের নিয়ম কি। যোগের নিয়ম বলতে বোঝায় বুলিয়ান অ্যালজেব্রার যুক্তিমূলক যোগের কাজ সম্পন্ন করার জন্য অর অপারেশন ব্যবহার করা হয়। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার যুক্তিমূলক যোগের কাজ করার জন্য বা যুক্তিমূলক যোগের কাজ সম্পাদন করাকে অর অপারেশন বলে। অর মানে যোগ বোঝায় কিন্তু, যেমন 0 সাথে 0 যোগ করে 0, 0 সাথে 1 যোগ করে 1, 1-এর সাথে 0 যোগ করে 1 এবং 1-এর সাথে 1 যোগ করে 1। এখন এখানে 1-এর সাথে 1 যোগ করে 1 কেন হচ্ছে আমি এখানে একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি, লক্ষ্য করি। বাম দিকে একটা ইনপুট, ডান দিকে আউটপুট, তাই না? তো বাম দিকে যদি ইনপুট হয়, দুইটা যখন 0 হয়, মানে দুইটা সুইচই যখন অফ থাকে, তখন বাল্ব কিন্তু জ্বলে না। বাট যে কোনো একটা সুইচ যদি অন হয়, বাল্ব কিন্তু জ্বলে। আবার দুইটা সুইচ অন থাকলেও কিন্তু বাল্ব জ্বলে। এই যে দুইটা সুইচ অন থাকলেও কিন্তু বাল্ব জ্বলছে, লক্ষ্য করি। এই যে দুইটা, এই একটা অন করলেও জ্বলে, আবার দুইটা অন করলেও জ্বলে। সেই জন্য এই যে নিচে 1-এর সাথে 1 যোগ করে 1, কেন 1? কারণ এই দুইটা সুইচই যদি অন থাকে তাহলে বাল্ব অন থাকবে, এটা বোঝায়। পরের প্রশ্ন, অ্যান্ড অপারেশন। অ্যান্ডের ক্ষেত্রে লক্ষ্য করে দেখতে পাই যে পাশাপাশি সুইচ। তো পাশাপাশি সুইচের ক্ষেত্রে আমাদের 0-এর সাথে 0 গুণ করে 0, মানে কি দুটো ইনপুট যদি অফ থাকে বাল্ব জ্বলবে না। 0-এর সাথে 1 যোগ গুণ করে 0, কারণ একটাও যদি অন হয় তাও কিন্তু বাল্ব জ্বলবে না। আবার 1-এর সাথে 0 গুণ করে 0, একটা যদি অফ থাকে তাও কিন্তু বাল্ব জ্বলবে না। দুইটাই যখন অন হয়, লক্ষ্য করি, এই যে দুইটা অন হয়েছে, তখন কিন্তু বাল্ব জ্বলে। দুইটা অন হলেই কিন্তু বাল্ব জ্বলে, তাছাড়া কিন্তু বাল্ব জ্বলে না। সেজন্য বলা হয়েছে অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, মানে সবগুলো ইনপুট অন থাকলে বাল্ব অন থাকবে। নট অপারেশন। নট অপারেশনের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার পূরকের কাজ বা ইনপুটের বিপরীত কাজ করার জন্য নট অপারেশন ব্যবহার করা হয়। যেমন 0-এর উপরে যদি নট থাকে আউটপুট হবে 1, আর 1-এর উপরে যদি নট থাকে আউটপুট হবে 0। যেমন এই যে এখানে লক্ষ্য করি, আমি এই যে এখানে একটা সুইচ আছে, এই সুইচটা যখন অফ করি তখন বাল্ব, এই বাল্বটা কিন্তু, এই যে এখানে ছোট্ট বাল্ব জ্বলে, কিন্তু এই বাল্বটা কিন্তু নিভে যায়। অন করলে নিভে যায়, অফ করলে জ্বলে। অর্থাৎ ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, মানে কি সুইচ যদি অন থাকে তাহলে বাল্ব জ্বলবে, সুইচ যদি অফ থাকে তাহলে বাল্ব জ্বলবে, আর সুইচ যদি অন থাকে বাল্ব নিভে যাবে। ইনপুট 1 হলে আউটপুট 0, ইনপুট 0 হলে আউটপুট 1। এটা হচ্ছে এই অ্যান্ড অপারেশনের প্রধান বৈশিষ্ট্য। অ্যান্ড অপারেশনের একটি ইনপুট একটি আউটপুট। পরের প্রশ্ন, ডি মর্গ্যানের উপপাদ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ডি মর্গ্যানের উপপাদ্য। ডি মর্গ্যানের উপপাদ্য অনেক সময় প্রমাণ করতেও বলে। এখন ডি মর্গ্যানের উপপাদ্য কি এবং কি কয়টা সেটা আমরা এখন লিখব। ফরাসি গণিতবিদ ডি মর্গ্যান বুলিয়ান অ্যালজেব্রার উপর ভিত্তি করে দুটি উপপাদ্য প্রমাণ করেছেন, তাকে ডি মর্গ্যানের উপপাদ্য নামে পরিচিত। যেমন প্রথম উপপাদ্যটা হচ্ছে, এই যে প্রথম উপপাদ্যটা হচ্ছে 2 বা ততোধিক বুলিয়ান পূরকের যোগের পূরক, যোগফলের পূরক সমান ওই চলকগুলির পূরকের গুণফল। এই যে লক্ষ্য করি, অর্থাৎ যোগের উপরে যদি নট থাকে বা পূরক থাকে তাহলে এই নটটা ভেঙে 2 খণ্ড করা যাবে, শর্ত হচ্ছে এই প্লাসটা ইনটু হবে। এটা হচ্ছে প্রথম উপপাদ্য। আবার তিনি বলেছেন, দ্বিতীয় উপপাদ্য বলেছেন যে গুণের পূরক, এই যে গুণফলের পূরক সমান পূরকের যোগফল। মানে কি, এই যে গুণের উপরে যদি নট থাকে তাহলে এই নটটা ভেঙে 2 খণ্ড করা যাবে, সেই ক্ষেত্রে এই প্লাস থাকলে, ইনটু থাকলে প্লাস হবে। তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম বুলিয়ান অ্যালজেব্রার উপর ভিত্তি করে ডি মর্গ্যান দুটি উপপাদ্য প্রমাণ করেছেন। প্রথমটি হচ্ছে যোগের উপরে যদি নট থাকে এই নটটা ভেঙে 2 খণ্ড করা যায়, সেক্ষেত্রে প্লাসটা ইনটু হবে।
আর ইন্টুর উপরে যদি নট থাকে বা গুণের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে 2 খণ্ড করা যায়, ইন্টুটা প্লাস হবে। আচ্ছা, এই হচ্ছে, এটাকে বলা হয় ডি মর্গ্যানের উপপাদ্য, যেটি যৌক্তিক যোগ এবং গুণের বিনিময় করে, যোগ এবং গুণের বিনিময় করে ডি মর্গ্যানের উপপাদ্যের মাধ্যমে। অর্থাৎ সেজন্য বলা হয়েছে প্রথম উপপাদ্যে যোগের পূরক সমান পূরকের গুণফল, আর দ্বিতীয় উপপাদ্যে বলেছে গুণের পূরক সমান পূরকের যোগফল। এটা আমরা একটু মনে রাখব। পরের প্রশ্ন, ডি মর্গ্যানের উপপাদ্য 3 চলক যদি হয়, এতক্ষণ দেখলাম 2 চলক, তাহলে কি হবে? এ অর এ প্লাস বি প্লাস সি এর উপরে যদি নট হয়, তাহলে এই নটটা ভেঙে 3টা করা যাবে। এই যে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট হবে। অর্থাৎ 3 চলকের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি এর উপরে টোটাল নটকে ভেঙে 3 খণ্ড করা যায়, সেক্ষেত্রে প্লাসগুলো সব ইন্টু হবে। আবার গুণের উপরে যদি নট থাকে তো এই গুণটাকে প্লাস করে এই নট 3টা করা যাবে, অর্থাৎ এই নটটা ভেঙে 3 খণ্ড করা যাবে, সেক্ষেত্রে ইন্টুগুলি সব প্লাস হবে। এটা হচ্ছে, এটাকে বলা হয়, এটাও বুলিয়ান অ্যালজেব্রার এই ডি মর্গ্যানের উপপাদ্য, কিন্তু এটা হচ্ছে 3 চলক ব্যবহার করে, যেহেতু এ বি সি আছে তাই 3 চলক। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লজিক গেট কি? লজিক গেট কি? সবচেয়ে সহজ ভাষায় যদি লিখতে চাই, যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে। যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে, একদম সহজ সংজ্ঞা। আরও যদি সুন্দর করে লিখতে চাই তাহলে লিখতে পারি, অন্যভাবে বলা যায় বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ব্যবহার করা হয় এগুলিকে লজিক গেট বলে। সহজ সংজ্ঞা হচ্ছে যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে, আর অন্যভাবে বলতে হলে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল সার্কিট ব্যবহার করা হয় এগুলোকে লজিক গেট বলে। লজিক গেটের প্রকারভেদ, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লজিক গেট সাধারণত 2 প্রকার, যথাক্রমে এই যে মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট। লজিক গেট 2 ধরনের, যৌগিক এবং মৌলিক। মৌলিক লজিক গেট 3টা, অর গেট, এই যে অর গেট, অ্যান্ড গেট, নট গেট। মৌলিক 3টা, অর, অ্যান্ড এবং নট। আবার যৌগিক 2 ধরনের, সার্বজনীন লজিক গেট আর বিশেষ লজিক গেট। সার্বজনীন আবার 2টা আছে, নর গেট এবং ন্যান্ড গেট। আবার বিশেষ লজিক গেট 2টা আছে, এক্স অর গেট, এক্স নর গেট। এই ছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। একটু ভালো করে বোঝার চেষ্টা করি, ছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলিক 3টা, অর, অ্যান্ড, নট, এই 3টা মৌলিক লজিক গেট। যৌগিক 2টা, যৌগিক যদিও যৌগিক 4টা, ন্যান্ড, নর, এক্স অর, এক্স নর, কিন্তু এই নর আর ন্যান্ড গেটকে সার্বজনীন লজিক গেট বলে, কারণ নর গেট আর ন্যান্ড গেট হচ্ছে ইউনিভার্সাল গেট, এই 2টা গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। আর এক্স অর আর এক্স নর গেটকে আবার বিশেষ লজিক গেট বলে। এই ছকটা অবশ্যই মনে রাখার চেষ্টা করব, খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মৌলিক লজিক গেট কি কি? কিছুক্ষণ আগে দেখিয়েছি, তারপরে আবার বলছি। মৌলিক লজিক গেট কাকে বলে সেটা একটু দেখি। ডিজিটাল ডিভাইসের যে সকল গেট সব কিছুর মূলে কাজ করে, সব কিছুর মূলে কাজ করে। একজন লিখেছে স্যার ক্যামেরা একটু বাঁকা হয়েছে, তাই তাহলে সোজা করে দিব, দিলাম, একটু সোজা করে দিলাম। একজন লিখছে, যে কমেন্টে লিখছে, সিফাত নাম লিখছে, স্যার ক্যামেরাটা একটু বাঁকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক করে দিলাম, সমস্যা নেই। পরের প্রশ্ন, এখন এই মৌলিক লজিক গেট সাধারণত 3টা, যথাক্রমে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। অর, অ্যান্ড এবং নট। প্রান্ত, সিফাত হোসেন প্রান্ত লিখছে, স্যার আমি প্রান্ত। ধন্যবাদ প্রান্ত তোমাকে লাইভে থাকার জন্য। তো ভালো করে লক্ষ্য করি, মৌলিক লজিক গেট 3টা, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। অর গেট বলতে কি বুঝি? দারুণ একটি প্রশ্ন। অর গেট কি, তাই না? দারুণ।
যে লজিক গেটে দুই বা ততোধিক ইনপুট একটি আউটপুট থাকে এবং যুক্তিমূলক যোগের কাজ সম্পন্ন করে তাকে অর গেট বলে। দারুণ, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর গেট কি? অর গেটের এই যে লক্ষ্য করি এ আর বি ইনপুট, চিত্রটা এরকম চাঁদের ন্যায় বাঁকা, এইটা হচ্ছে অর গেট। ভালো করে লক্ষ্য করি, এ আর বি ইনপুট আর এক্স হচ্ছে আউটপুট, তাহলে এ আর বি মিলে যোগ হবে, যোগফল, সেজন্য হচ্ছে এক্স সমান এ প্লাস বি। এটা হচ্ছে যোগের প্রতীক। যোগটাকে যদি আমরা গেটের মাধ্যমে প্রকাশ করি তাহলে এইভাবে যোগের প্রতীক, এটাকে অর গেট বলে। অর গেটের তিনটা বৈশিষ্ট্য: ইনপুট দুই বা তার বেশি, আউটপুট একটি, কাজ করে যোগের। অ্যান্ড গেট, অ্যান্ড গেটেও দুই বা ততোধিক ইনপুট একটি আউটপুট, সেম, কাজ করে গুণের। অ্যান্ড গেটের প্রতীকটা এরকম, এই যে লক্ষ্য করি ডি এর মতো দেখতে অনেকটা। এই যে এ এবং বি দুইটি ইনপুট, এক্স হচ্ছে আউটপুট, এক্স সমান এ আর বি গুণ হয়েছে, গুণ হবে, গুণের কাজ করে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের তিনটা প্রধান বৈশিষ্ট্য: ইনপুট দুই বা তার বেশি, আউটপুট একটি, কাজ করে গুণের। এই তিনটা বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, নট গেট। যে লজিক গেটে একটি ইনপুট একটি আউটপুট বিপরীত কাজ সম্পন্ন করে, একটা ইনপুট একটা আউটপুট কাজ করে বিপরীত, তাকে নট গেট বলে। নট গেটের চিত্রটা এরকম, এই যে নিচে আমি দেখছি এ হচ্ছে ইনপুট, এই যে মাঝখানের এটা নটের প্রতীক, আর এ নট হচ্ছে আউটপুট, অর্থাৎ এই যে প্রতীকটা আছে এটা নটের প্রতীক। নটের বাম পাশের এই তারটা হচ্ছে এ, আর এ তারপরে এটা ক্রস করে যখন ডান দিকে এটা বের হয়েছে তখন সেটি এ নটে পরিণত হবে। এখন নট গেটে যদি আমরা একটু সত্যক সারণী দেখি, এর মান যদি 0 হয় তাহলে এ নট সমান 1 হবে, আবার এর মান যদি 1 হয় এ নট সমান 0 হবে, অর্থাৎ ইনপুট 0 হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0। 20 নম্বর প্রশ্ন, বাফার লজিক গেট কি? এটা কিন্তু একটি আনকমন প্রশ্ন অনেক শিক্ষার্থীর কাছে। বাফার লজিক গেট, আমরা অ্যান্ড, অর, নট এগুলো শিখেছি, কিন্তু বাফার লজিক গেটের তো নাম শুনি নাই কখনো, তাই না? হ্যাঁ, বাফার লজিক গেট হচ্ছে যে লজিক গেটে ইনপুট আউটপুট একই থাকবে, পরিবর্তন হবে না, যাহা ইনপুট তাহাই আউটপুট, যাহা ইনপুট তাহাই আউটপুট। এই যে ইনপুট এ, আউটপুটও এ, ইনপুট এ, আউটপুটও এ, এটিকে বলা হয় বাফার লজিক গেট। সার্বজনীন লজিক গেট বলতে কি বুঝি? যে সকল লজিক গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়, যে কোনো গেট বাস্তবায়ন করা যায়, সেগুলোকে এই সার্বজনীন লজিক গেট বলে। সার্বজনীন লজিক গেট সাধারণত দুইটা, যথাক্রমে নর গেট এবং ন্যান্ড গেট। সার্বজনীন লজিক গেট দুইটা, নর গেট এবং ন্যান্ড গেট। অর গেটের সাথে নট যুক্ত করে নর গেট হয়, আর অ্যান্ড গেটের সাথে নট যুক্ত করে ন্যান্ড গেট হয়। নর গেট বলতে কি বুঝি? অর গেট এর সাথে নট গেট যুক্ত করলে যে লজিক গেট তৈরি হয় তাকে নর গেট বলে। অর এর সাথে নট যুক্ত হয়, খেয়াল রাখতে হবে কিন্তু। কে জনের কমেন্টস লিখছে? সিফাত কমেন্ট লিখছে, স্যার বাফার লজিক গেট শেখার মাধ্যমে আমি উপকৃত হইলাম। ধন্যবাদ সিফাত আজকে তোমাকে ধন্যবাদ। যাই হোক, তো বাফার লজিক গেটটা হচ্ছে সিফাত বাফার লজিক গেটের জন্য ধন্যবাদ দিয়েছে, যাহা ইনপুট তাহাই আউটপুট, এটা ব্যবহার কম। তো যাই হোক, এই নর গেটে আসি। নর গেট বলতে কি বুঝি? অরের সাথে নট যুক্ত করলে যে লজিক গেট পাওয়া যায় তাকে নর গেট বলে। নর গেট সমান অর প্লাস নট। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা তো অর গেট, তাই না? এই যে এটা কিন্তু অর গেট। এখন এর মাথায় যদি আমি একটা নট যুক্ত করি, এই নট গেট যুক্ত করলাম, তাহলে কিন্তু এই যে এ প্লাস বি এর উপরে নট যুক্ত হলো। এখন এইটা কিন্তু নর গেটের যে শর্টকাট চিত্র না, নর গেটের একটা শর্টকাট চিত্র আছে এবং সেটাই নর গেট নামে পরিচিত। এই যে নিচেরটা, এটা নিচেরটা কিন্তু নর গেটের প্রকৃত চিত্র। কিন্তু এটা কীভাবে আসলো এটা উপরে আমি উপস্থাপন করেছি। এই যে অরের সাথে নট যুক্ত হয়েছে, এই দুটা যুক্ত হয়ে এই নিচে নর হয়েছে, এটা হচ্ছে নর গেট, প্লাসের উপরে নট। এরপর আসে ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা হচ্ছে অ্যান্ডের সাথে নট যুক্ত হবে, অর্থাৎ গুণের উপরে নট। যেমন আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি, অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে যে লজিক গেট তৈরি হয় তাকে ন্যান্ড গেট বলে। অ্যান্ডের সাথে নট যুক্ত করলে, সেজন্য বলা হয়েছে, অর্থাৎ ন্যান্ড গেট সমান
অ্যান্ড গেট প্লাস নট গেট, অ্যান্ড প্লাস নট সমান ন্যান্ড, বিষয়টি খেয়াল রাখবো। এবং এখান থেকে ন্যান্ড গেটেরও কিন্তু একটা শর্টকাট মেথড আছে, এই যে এটা, অ্যান্ড এর সাথে এই বৃত্তটা যুক্ত করলে আমাদের ন্যান্ড গেট হবে। অর্থাৎ এইটুকু প্রথমটুকু হচ্ছে অ্যান্ড, তার উপরে এই যে নট যুক্ত করেছি, গুণের উপরে নট, তাহলে ন্যান্ড গেট হবে। অ্যান্ডের সাথে নট ন্যান্ড, অরের সাথে নট নর। ন্যান্ড এবং নর এই দুটো সার্বজনীন লজিক গেট, বারবার কিন্তু বিষয়টা বললাম। এবার আসি এক্স অর। তো এক্স অর গেট হচ্ছে একটি বিশেষ লজিক গেট। এক্স অর এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর, এবং এটি এক ধরনের বিশেষ লজিক গেট। এখন আমরা সহজভাবে সংজ্ঞাটা যদি লিখতে চাই, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, অন্যথায় 0 হয়, তাকে এক্স অর গেট বলা হয়। যেমন ডান দিকে আমি একটা ছোট্ট সত্যক সারণী উপস্থাপন করেছি। এইখানে 001101001 এই বিন্যাসের এই যেখানে যেখানে এক বিজোড় আছে সেইটা 1 হবে আউটপুট। যেমন এই যে মাঝখানে 01, এখানে এক বিজোড়, একটা 1 মানে কি এক বিজোড়, তাহলে আউটপুট 1 হবে। এটা একটা 1 এই লাইনে এক বিজোড়, তাহলে আউটপুট 1 হবে। আর অন্য ক্ষেত্রে আউটপুট 0 হবে। সেজন্য বলা হয়েছে যে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1। এবং এক্স অর গেটের প্রতীকটা এইরকম, অর এর সাথে এইখানে একটু ফাঁকা হবে, এরকম এরকম প্রতীক, এটা এক্স অর এর প্রতীক। এক্স অর গেটের প্রতীক এইটা। আর এক্স অর এর লজিক ফাংশন সমীকরণ সেটা হচ্ছে ওয়াই সমান এ এক্স অর বি। এই যে বৃত্তের মধ্যে প্লাস চিহ্ন, এটাকে এক্স অর বলে। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো? ওয়াই সমান এ এক্স অর বি। আর এক্স অর গেটের প্রতীক হচ্ছে এরকম, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, এক্স নর গেট কি? এক্স নর গেট এক্স অর এর উল্টা। এক্স নর এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ নর। এক্সক্লুসিভ নর, যে লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। কিছুক্ষণ আগে দেখলাম বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1, দ্যাট ইজ এক্স অর গেট। বাট এক্স নরটা হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। যেমন এই যে সত্যক সারণী ডান দিকে আমি উপস্থাপন করেছি, তো এই যে মাঝখানে দুইটা এক বিজোড়, আউটপুট 0, এক বিজোড় আউটপুট 0, 0 আর 1 মানে কি এক বিজোড়, আউটপুট 0, 1 আর 0 এখানে এক বিজোড়, আউটপুট 0। সেজন্য বলা হয়েছে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, তাকে এক্স নর বলবো। এক্স নরের প্রতীকটা এরকম, এক্স অর এর মাথায় এখানে একটি নট প্রতীক যুক্ত হবে, এই প্রতীক যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে এক্স অর এর সাথে নট যুক্ত করলে এক্স নর হয়। প্রথমে এক্স অর অঙ্কন করলাম, তার উপরে এই নট প্রতীকের জন্য উপরে আমরা পূরক ব্যবহার করব। অর্থাৎ বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, এটা হচ্ছে এক্স নরের বৈশিষ্ট্য। আর বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, এটা হচ্ছে এক্স অর এর বৈশিষ্ট্য। আচ্ছা, এক্স নরের কিন্তু আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে এক্স অর গেটের সাথে নট গেট যুক্ত করলে, এক্স অর এর সাথে নট যুক্ত করলে এক্স নর গেট পাওয়া যায়, এটাও হয় কিন্তু। যাই হোক, আমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করব। 26 নম্বর প্রশ্নে এখানে আরেকটি বিষয়, এ এক্স নর বি এর একটি মৌলিক উপস্থাপন আছে, সেটা হচ্ছে এ বি প্লাস এ নট বি নট। এটা নিচেরটা কিন্তু মৌলিক উপস্থাপন। এক্স নরের মৌলিক উপস্থাপন এ বি প্লাস এ নট বি নট, এগুলো মনে রাখার চেষ্টা করব। আর এক্স অর এর একটি মৌলিক উপস্থাপন আছে, সেটা হচ্ছে এ এক্স অর বি সমান এ নট বি প্লাস এ বি নট। আচ্ছা, এবার আসি এনকোডার। যদিও এনকোডার তোমাদের বিশেষ করে অতটা গুরুত্বপূর্ণ না। এনকোডার হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে যে সার্কিট, তাকে এনকোডার বলে। এনকোডারের কাজ হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে বা অ্যানালগ সিগন্যালকে কম্পিউটারের বোধগম্য ভাষায় বা ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, অ্যানালগকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এনকোডার। এটি কিবোর্ডের সাথে যুক্ত থাকে, কিবোর্ডের সাথে। এবার আসি এনকোডারের কিছু বৈশিষ্ট্য আছে। এনকোডারে টু পাওয়ার এন সংখ্যক ইনপুট হলে আউটপুট এন হবে। আর ইনপুট যদি 2 পাওয়ার এন মানে কি 4টা হয়, আউটপুট হবে 2টা। ইনপুট হলে 8টা হয়, আউটপুট হবে 3টা। ইনপুট যদি 16টা হয়, আউটপুট হবে 4টা, এরকম। অর্থাৎ ইনপুট হচ্ছে 2 পাওয়ার এন, আউটপুট এন, এটা মনে রাখবো।
এবার আসি ডিকোডার। ডিকোডার আবার এনকোডারের উল্টা, যে বর্তনী কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ব্যবহারযোগ্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে বা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। ডিকোডার কি করে? ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করে, মানে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। ডিকোডারটা এই প্রিন্টারের সাথে যুক্ত থাকে, প্রিন্টারের সাথে ডিকোড করে। এই ডিকোডার এবং এনকোডার এর সিস্টেমটাকে বলা হয় এনকোডিং ডিকোডিং সিস্টেম। এবং ডিকোডারের কিছু বৈশিষ্ট্য আছে। ইনপুট এন হলে আউটপুট 2 পাওয়ার এন, অর্থাৎ ইনপুট 2টা হলে আউটপুট 2 পাওয়ার 2 সমান 4টি, ইনপুট 3টা হলে আউটপুট 2 পাওয়ার 3 সমান 8টি, ইনপুট 4টা হলে আউটপুট হবে 2 পাওয়ার 4 সমান 16টি, ইনপুট 5টা হলে আউটপুট হবে 2 পাওয়ার 5 সমান 32টি, এরকম। ওকে, এইখানে একটি 2 লাইন টু 4 লাইন ডিকোডার ব্যাখ্যা করতে বলেছে। তো 2 লাইন টু 4 লাইন ডিকোডার, এই যে এটা 2 লাইন আর ডান দিকে 4 লাইন। অর্থাৎ ইনপুট যদি এ বি হয়, আউটপুট D0 D1 D2 D3 আমরা ধরতে পারি। অনেক ক্ষেত্রে O0 O1 O2 O3 পর্যন্ত ধরেছে। অ্যাডার কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যাডার হচ্ছে, অ্যাড মানে যোগ, তো এই যোগ থেকে, এই অ্যাড থেকে অ্যাডারের সৃষ্টি, তাই না? তার মানে বুঝতেই পারছি যোগ সংক্রান্ত কিছু কাজ করবে। তো অ্যাডারের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, যে সার্কিট কম্পিউটারে বাইনারি যোগের কাজ করে তাকে অ্যাডার বলে। আচ্ছা, এতক্ষণ যে সমস্ত সার্কিটগুলো দেখাইলাম সেগুলো কিন্তু ডিজিটাল ডিভাইস, অর্থাৎ এই বুলিয়ান যোগের কাজ করে। বাট অ্যাডার কিন্তু বাইনারি যোগের কাজ করে। এই যে সংজ্ঞায় দেওয়া আছে, বাইনারি যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। কম্পিউটারের বাইনারি যোগের কাজ করে তাকে অ্যাডার বলে। বাইনারি যোগের কাজ কিন্তু বারবার বলছি আমি। এখন অ্যাডার 2 প্রকার, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার 2 ধরনের অ্যাডার আছে। হাফ অ্যাডার কি? অর্ধ যোগের বর্তনী, হাফ অ্যাডারের বাংলা। আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, 2 বিট যোগ করার বর্তনীকে বা সার্কিটকে হাফ অ্যাডার বলা হয়। যে অ্যাডার ব্যবহার করে 2টি বাইনারি বিট যোগ করে তাকে বলা হয় হাফ অ্যাডার। হাফ অ্যাডারের 2টি ইনপুট 2টা আউটপুট। এই যে মনে করি এ আর বি 2টি ইনপুট, তাহলে আউটপুট হবে এস আর সি। এটা হচ্ছে ব্লক চিত্র। নিচের এই যে আমি যে চিত্রটা অঙ্কন করলাম, এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক চিত্র। হাফ অ্যাডারের 2টি ইনপুট 2টা আউটপুট ফিক্সড। যেমন আমরা দেখলাম OR গেটের ক্ষেত্রে 2 বা ততোধিক ইনপুটে একটা আউটপুট, আবার অ্যান্ড গেটের ক্ষেত্রে 2 বা ততোধিক ইনপুটে একটা আউটপুট। বাট হাফ অ্যাডারের ফিক্সড 2টা ইনপুট 2টা আউটপুট, একদম ফিক্সড। এবং এই যে 2টা আউটপুট, প্রথমে এস এর মানটা হবে এক্স অর গেট, সি এর মানটা হবে অ্যান্ড গেট। এক্স অর গেট এবং অ্যান্ড গেট নিয়েও একটি হাফ অ্যাডার তৈরি হয়, একটি এক্স অর গেট একটি অ্যান্ড গেট নিয়ে। ফুল অ্যাডার কি? ক্যারি সহ 3 বিট যোগ করে। এই যে বর্তনী ক্যারি সহ 3 বিট যোগ করে তাকে ফুল অ্যাডার বলে। ক্যারি সহ 3 বিট মানে হাতে থাকা সংখ্যা সহ আরও 2টা বিট যোগ করবে, তাকে বলা হয় এই হাতে এই ফুল অ্যাডার। অন্যভাবে সহজভাবে বলা যায় 3 বিট যোগ করার বর্তনী হচ্ছে ফুল অ্যাডার। 3টা বিট যোগ করবে। ফুল অ্যাডারে 3টে ইনপুট 2টা আউটপুট। এই যে আমি এখানে 1 2 3 ABC 3টে ইনপুট, বা CI লিখলাম ক্যারি ইনপুট হিসেবে। আর 2টা আউটপুট হতে পারে এস আর সিও। সিও মানে ক্যারি আউটপুট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে CI লিখলাম কেন? এই যে 3টে ইনপুটের মধ্যে একটা ক্যারি ইনপুট থাকে, তাই এখানে লিখলাম CI মানে ক্যারি ইনপুট। আর এই যে 2টা আউটপুট, একটি হচ্ছে এস মানে যোগফল প্রকাশ করবে, আর আরেকটি হচ্ছে CO মানে ক্যারি আউটপুট বোঝায়, ক্যারি আউটপুট বোঝায়। তো এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই ফুল অ্যাডারে 3টে ইনপুট 2টা আউটপুট ফিক্সড। এখানেও কিন্তু ফুল অ্যাডারেও কিন্তু 3টে ইনপুট 2টা আউটপুট ফিক্সড, পরিবর্তন নাই। হাফ অ্যাডারে 2টি ইনপুট 2টা আউটপুট ফিক্সড, কিন্তু পরিবর্তন নাই। এগুলো অবশ্যই মনে রাখবো। এবার আসি বাইনারি অ্যাডার কি? যে অ্যাডার 2টি বাইনারি বিট যোগ করতে পারে তাকে বাইনারি অ্যাডার বলে। এখন বাইনারি অ্যাডারটা কিন্তু এই সাধারণত হাফ অ্যাডার ফুল অ্যাডার মিলে গঠিত হয়। বাইনারি অ্যাডারটা 2টা বিট যোগ করে। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে 2 বিট যোগ করার জন্য তো কিছুক্ষণ আগে দেখলাম হাফ অ্যাডার, তাহলে কি বাইনারি অ্যাডার হাফ অ্যাডার কি এক না? কারণ বাইনারি সংখ্যা 2টা বিট যখন যোগ করব, 2টা বিট যোগ করে প্রথমটি হাফ অ্যাডার, পরবর্তীতে কিন্তু হাতে থাকা সংখ্যা সহ ক্যারি বিট সহ 3টা বিট হয়ে যাবে।
সেজন্য বাইনারি অ্যাডারের মধ্যে বাইনারি অ্যাডার সাধারণত হাফ অ্যাডার ফুল অ্যাডার নিয়ে গঠিত। আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। বাইনারি অ্যাডার দুই ধরনের, প্যারালাল বাইনারি অ্যাডার, সিরিয়াল বাইনারি অ্যাডার। বাইনারি অ্যাডারের সাহায্যে আমরা যদি এই দুইটা সংখ্যা যোগ করি, তাহলে এখানেও এই একটা নিচে একটা যদি লিখি, তাহলে দুইটা করে বিট যোগ করব, তাই না? তো সেই ক্ষেত্রে যেমন লক্ষ্য করি, এটা নিচে যোগ করব। আমরা যোগ করার সময় কি করব? 0 আর 0 যোগ করে 0 আর 1 যোগ করে কি 1। এখানে হাতে 1 থাকবে, এই হাতে কিন্তু কিছু থাকবে না, হাতে কিছু না থাকলে 0 থাকবে। এই 0 আর এই দুইটা 1 যোগ করে 2 হচ্ছে। বাইনারিতে 2 এর 0 বসে, হাতে থাকে 1, হাতের 1 আর এই দুইটা 1, 3টা 1, 3টা 1 যোগ করে 3 হয়, 3 থেকে 2 বিয়োগ করে 1 হয়, হাতে থাকে 1। হাতের 1 আর এই 1 যোগ করে কত? 2। 2 এর 0 বসে বাইনারিতে, হাতে থাকে 1, সে 1 বাম দিকে বসে যাবে। তাহলে প্রতিবার কিন্তু হাতে 1 করে থাকছে, সে ক্যারি 1 সহ বাম দিকে এটা যোগ করছি। এখন প্রথমে কিন্তু 1 ছিল না হাতে, লক্ষ্য করি 0 আর 1 যোগ করে কি 1, মনে হচ্ছে হাতে নাই, কিন্তু হাতে 0 আছে ধরতে হবে, হাতে 0 আছে ধরতে হবে ক্যারি বিট হিসেবে। যাই হোক, 3 বিট যোগ করাকে বাইনারি অ্যাডার বলে। এখন বাইনারি অ্যাডার যোগটা কীভাবে করলো আমি এখানে দেখাবো। এই 4টি বাইনারি সংখ্যা যোগ করার জন্য দুইটা করে বিট যোগ করার জন্য আমাদের 3টা অ্যাডার লাগবে। তার মধ্যে একটা হাফ অ্যাডার, 3টা ফুল অ্যাডার। লক্ষ্য করি, এই যে প্রথম দুইটার ইনপুট 2টা, আউটপুট 2টা হবে। আবার এইটার এইখানে একটা ইনপুট, উপরে 2টি ইনপুট, আউটপুট 2টা হবে। তাহলে এখানে এই দ্বিতীয়টাই কিন্তু 3টা ইনপুট হলে আউটপুট 2টা হলো। আবার এইখানে তৃতীয়টার এই যে 3টে ইনপুট হবে, আউটপুট কিন্তু 2টা হবে, এখানে একটা বামে একটা। আবার এই পরেরটার 3টে ইনপুট হলো, আউটপুট কিন্তু 2টা হবে। তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম এই যে প্রথমটাই এ লিখেছে, মানে হাফ অ্যাডার। কারণটা কি? কারণ 2টা ইনপুট, এই যে উপরে A1 B1 ইনপুট, C1 S1 আউটপুট। এস মানে যোগফল, সি মানে ক্যারি বোঝায়, হাতে থাকা সংখ্যাটা ক্যারি ইনপুট, যেটি বাম দিকে এটার সাথে যোগ হবে। আবার এইখানে কিন্তু এই যে 3টে ইনপুট, এই যে 3টে ইনপুট 2টা আউটপুট, তো 3টে ইনপুট 2টা আউটপুট, কিন্তু এটি কিন্তু ফুল অ্যাডারের বৈশিষ্ট্য, কিছুক্ষণ আগে বলেছি। আবার এখানেও কিন্তু 3টে ইনপুট 2টা আউটপুট, দ্যাট ইজ ফুল অ্যাডার। আবার এটাও শেষেরটাও কিন্তু 3টে ইনপুট 2টা আউটপুট, দ্যাট ইজ ফুল অ্যাডার। সেজন্য বলা হয়েছে যে 4টি বাইনারি সংখ্যা যোগ করার জন্য এই একটি হাফ অ্যাডার, 3টি ফুল অ্যাডার প্রয়োজন। অবশ্য 4টা ফুল অ্যাডার দিয়েও হয়, সেখানে একটা ক্যারি ইনপুট, এখানে 0 নিতে হবে, ক্যারি ইনপুট হিসেবে 0 নিতে হবে। এখন এই ফর্মুলায় যদি আমরা এটা যোগ করি, তা আমি একটু দেখাই, আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। এই যে আমি জাস্ট উপর থেকে ইনপুটগুলি লিখলাম এবং এই মানটা লিখলাম 1 1 1 0 1 1 1 0, তারপর 0 0 0 1 লিখলাম। এবার যোগ করব, এই দুটো যোগ করে যোগফল 1, এই যোগফল 1 নিচে লিখলাম। আর হাতে কিছু থাকে না, তাহলে এখানে 0 হবে, হাতে কিছু না থাকলে 0 হবে ক্যারি আউটপুট। তো 0 সাথে এই দুটো 1 যোগ করে এখানে আবার 2 হবে, 2 এর 0 হবে, এই নিচে 0 হবে, এখানে দেখা যাচ্ছে না আমার নামের কারণে। আর এখানে ক্যারি আউটপুট 1 থাকবে, সেটা আবার এখানে ক্যারি ইনপুট হবে। 3টা 1 যোগ করে 3, 3-এর এখানে 1 বসবে, হাতে থাকবে 1, সেটা বাম দিকে এটার সাথে যোগ হবে। তারপর এখানে আবার যোগ করে 0 হবে, হাতে থাকবে 1, সে 1 বাম দিকে বসে যাবে। প্রতিবার আমরা লক্ষ্য করে দেখলাম যে 3টা বিট করে যোগ যখন হচ্ছে তখন সেটি ফুল অ্যাডার হয়। তো যাই হোক, এই প্রশ্নটি একটু বড় হয়ে গেছে শিক্ষার্থীদের জন্য। রেজিস্টার কি? দারুণ একটি প্রশ্ন। রেজিস্টার একটি মেমোরি ডিভাইস। রেজিস্টার একটি মেমোরি ডিভাইস যা কতগুলো বিটকে ধারণ করে। অন্যভাবে বলতে পারি, রেজিস্টার কিন্তু কতগুলো ফ্লিপ ফ্লপকে ধারণ করে। এখন ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র মেমোরি ডিভাইস যেটি একটি বিট সংরক্ষণ করতে পারে, ফ্লিপ ফ্লপ। সেজন্য বলা হচ্ছে এটি একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং কম্বিনেশন গেটের সমন্বয়ে সার্কিট। প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের একটি করে বিট ধারণ করতে পারে এবং এই একটি বিট হয় 0 হবে না 1 হবে। একটি ফ্লিপ ফ্লপ একটা বিট ধারণ করবে, হয় 0 ধারণ করবে না 1 ধারণ করবে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস বুঝলাম, রেজিস্টার হচ্ছে মেমোরি ডিভাইস, ফ্লিপ ফ্লপ ও মেমোরি ডিভাইস। কিন্তু ফ্লিপ ফ্লপ একটা বিট ধারণ করে, একটা বিট সংরক্ষণ করে, আর অনেকগুলো ফ্লিপ ফ্লপ একত্রে একটা রেজিস্টার গঠিত হয়। ফ্লিপ ফ্লপ কি? এই যে চলে এসেছি। ফ্লিপ ফ্লপ হলো এক ধরনের ডিজিটাল বর্তনী যা একটা বিট সংরক্ষণ করতে পারে। দারুণ একটি প্রশ্ন।
গতকাল মাহির নামে একজন শিক্ষার্থী একাদশ শ্রেণীর হাতেমালি কলেজের, বরিশাল সরকারি হাতেমালি কলেজের একজন শিক্ষার্থী আমার একটা প্রশ্ন করেছিল যে স্যার ফ্লিপ ফ্লপ কী। তো মাহির যদি আজকে শোনে তাহলে তার উদ্দেশ্য বলছি, ফ্লিপ ফ্লপ হচ্ছে এক ধরনের একটি ডিজিটাল বর্তনী যা একটি বিট ধারণ করতে পারে এবং ফ্লিপ ফ্লপ সবচেয়ে ক্ষুদ্র বর্তনী। প্রতিটি ফ্লিপ ফ্লপে এক বা একাধিক ইনপুটের জন্য দুটি আউটপুট পাওয়া যায়। আউটপুটটা হয় 0 হবে না 1 হবে। আউটপুট যদি এবং আউটপুটের একটি অন অবস্থায় থাকলে অপরটি অফ থাকবে। ফ্লিপ ফ্লপ দ্বারা রেজিস্টার এবং কাউন্টার তৈরি করা যায়। কাউন্টারও কিন্তু ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি, আবার রেজিস্টারও ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি। তো যাই হোক, এগুলো আমরা মনে রাখবো। আর ফ্লিপ ফ্লপ এর ডেটা ততক্ষণ সংরক্ষণ করবে যতক্ষণ আরেকটা ডেটা সেট না হবে, ততক্ষণ ওইখানে আগে পূর্বের ডেটাটা থাকবে। তারপর আরেকটা সেট হলে ওখান থেকে পুরাতনটা সরে যাবে। প্যারালাল লোড রেজিস্টার কি? যে রেজিস্টার একটি কমন ক্লক পালস থাকে এবং এর সাথে সবগুলো বিট একসাথে প্যারালালভাবে যায়, তাকে এই প্যারালাল লোড রেজিস্টার বলে। যেমন এই যে এইখানে লক্ষ্য করি, এইখানে এই পাশাপাশি সবগুলো বিট একসাথে, এখানে ক্লক দিলে ক্লক পালস এখানে যদি দেওয়া হয় সবগুলো বিট একসাথে চলে যাবে ঠাস করে প্যারালালভাবে। তো এটাকে বলা হয় প্যারালাল লোড রেজিস্টার। আরেকটা আছে সিরিয়াল, তাই না? সেটি সিরিয়ালি যায়। শিফট রেজিস্টার বাইনারি ডেটাকে এক বিট ডানে বা বামে বা উভয় দিকে সরানোর জন্য যে রেজিস্টার ব্যবহৃত হয় তাকে শিফট রেজিস্টার বলে। শিফট রেজিস্টার এক ধরনের সিরিয়াল রেজিস্টার যা ফ্লিপ ফ্লপগুলো চেইনের আকারে সাজানো থাকে, চেইনের আকারে। অর্থাৎ এই যে আমি এখানে দেখলাম, এই যে পাশাপাশি চেইনের মতো সাজানো। তাহলে শিফট রেজিস্টার হচ্ছে আমি ইচ্ছে করলে বামে একটা বিট বামে নিব, অথবা এক বিট ডানে নিব, অথবা উভয় দিকে নিব, ডানে বামে উভয় দিকে সরানোর জন্য এই শিফট রেজিস্টার ব্যবহার করা হয়। আর প্যারালাল লোড রেজিস্টার হচ্ছে একসাথে সবগুলো বিট চলে যাবে। ক্লক পালস কি? এটাও একজন শিক্ষার্থী, ওই মাহির নামে শিক্ষার্থীটা, ওই যে হাতেমালি কলেজের আমাকে প্রশ্ন করেছিল একাদশ শ্রেণী, যে স্যার ক্লক পালস কি, তাই না? যে কোনো ডিজিটাল সার্কিটে সিগন্যাল বা অবস্থার পরিবর্তন করার জন্য যে ব্যবস্থা করা হয় তাকে ক্লক পালস বলে। তাহলে ক্লক পালস হচ্ছে এই এক ধরনের লোডিং সিস্টেম যার মাধ্যমে ডেটার মান পরিবর্তন করা যায়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, এই যে 4 বিট অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার। এই ক্ষেত্রে এই যে 1টা 2টা 3টা 4টা এবং এই 4টা ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত এটি একটি কাউন্টার, ডাউন কাউন্টার। ডাউন কাউন্টার মানে কি? উপর থেকে নিচের দিকে কাউন্ট করবে, তাকে বলা হয় ডাউন কাউন্টার। যেমন এই যে প্রথমে কিন্তু এই 4টা 1 মানে কি 15 বাইনারি, 2 10টা 1 0, তাহলে উপর থেকে নিচের দিকে কাউন্ট করেছে, সেজন্য এটাকে ডাউন কাউন্টার বলে। তো যাই হোক, ক্লক পালস হচ্ছে এক ধরনের সিগন্যাল পরিবর্তনের ব্যবস্থা। সিগন্যাল পরিবর্তনের ব্যবস্থা এর মাধ্যমে, ক্লক পালসের মাধ্যমে ফ্লিপ ফ্লপের ডেটার মান পরিবর্তন হয়, লোডিং হয়। মেমোরি কি? দারুণ একটি প্রশ্ন। মেমোরি মানে তো যেখানে তথ্য সংরক্ষণ করা হয়। সহজ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। কম্পিউটারের যে অংশে বা ডিভাইসে তথ্য সংরক্ষণ করা হয় তাকে মেমোরি বলে। জি, মেমোরি বিভিন্ন ধরনের আছে, তাই না? স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরির নাম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, আর অস্থায়ী মেমোরির আরেক নাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। যেমন র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি অস্থায়ী মেমোরি। বাট রম, রিড অনলি মেমোরি, এটা আবার স্থায়ী মেমোরি। হার্ড ডিস্ক স্থায়ী মেমোরি। এগুলো মনে রাখবো। অর্থাৎ মেমোরি হচ্ছে যে অংশে বা যে ডিভাইসে তথ্য সংরক্ষণ করা হয় ওইটাকে মেমোরি বলা হয়। কাউন্টার কি? কাউন্টার কি ঢাকা বোর্ড, ঢাকা দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছিল। যে সিকোয়েন্সিয়াল সার্কিট কম্পিউটারে পালস গণনার কাজ করে, বসে বসে গণনা করে, কাউন্ট করে, তাকে কাউন্টার বলে।
কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ এবং লজিক সার্কিটের সমন্বয়ে গঠিত, যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। একটি 3 বিট বাইনারি কাউন্টার 2^3 সমান 8টি সংখ্যা গুনতে পারবে। একটি 4 বিট বাইনারি কাউন্টার 2^4 সমান 16টি সংখ্যা গুনতে পারবে 0 থেকে 15 পর্যন্ত, তাই না? আচ্ছা, যেমন এখানে আমি 4 বিট অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার ওইটি আবার উপস্থাপন করলাম। তাহলে এখানে কিন্তু 15 থেকে শুরু করে 15 থেকে শুরু করে 0 পর্যন্ত, এটা যেহেতু ডাউন কাউন্টার তাই 15 থেকে শুরু করে 0 পর্যন্ত গুনতে পারবে, তাই না? অর্থাৎ 15 থেকে শুরু করে 0 পর্যন্ত 16টি সংখ্যা গুনতে পারবে। 4 বিট মানে কি 2^4 সমান 16টি। রিপল আপ কাউন্টার, রিপল আপ কাউন্টার মানে কি ছোট থেকে বড় ছোট থেকে বড়। যে কাউন্টার ছোট নাম্বার হতে গণনা শুরু করে বড় নাম্বারের দিকে গণনা করে তাকে রিপল আপ কাউন্টার বলে। যেমন এইখানে 0, এই যে 0, 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, 4-এর বাইনারি, 5-এর বাইনারি, 6-এর বাইনারি, 7-এর বাইনারি। এটি একটি 3 বিট বাইনারি কাউন্টার 2^3 সমান 8টি সংখ্যা গুনতে পারবে এবং 0 থেকে 8 পর্যন্ত, 0 থেকে 8 পর্যন্ত সেটাকে বলা হয় রিপল আপ কাউন্টার, মানে ছোট থেকে উপরের দিকে গুনতে গুনতে যাবে। আর রিপল ডাউন কাউন্টার আছে এটি, যেটি বড় থেকে ছোটোর দিকে গুনতে গুনতে আসবে। এই যে রিপল ডাউন কাউন্টার, যে কাউন্টারে বড় নাম্বার হতে শুরু করে ছোট নাম্বারের দিকে গণনা করে তাকে রিপল ডাউন কাউন্টার বলে। যেমন এই যে 4 বিট অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার, এই যে নিচে যে সংখ্যা দেওয়া আছে 15-এর বাইনারি, 14-এর বাইনারি, 13-এর বাইনারি, এইভাবে গুনতে গুনতে যাবে। আর যদি 7 থেকে 0 পর্যন্ত গুনে সেটা হবে 7 থেকে শুরু করে 0-এর দিকে যাবে, সেটা হচ্ছে 7, 6, 5, 4, 3, 2, 1, 0। তাহলে সেটা হচ্ছে ডাউন, অর্থাৎ ডাউন কাউন্টার হচ্ছে নিচের দিকে নামবে উপর থেকে গুনতে গুনতে। পরের প্রশ্ন, কাউন্টারের মোট নাম্বার কি? একটি কাউন্টার যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে ওই কাউন্টারের মোট নাম্বার বলে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে 4 বিট একটি বাইনারি কাউন্টার 16টি সংখ্যা গুনতে পারবে। তাহলে এটি হচ্ছে এই যে নিচে দেখালাম, যেমন 4 বিট বাইনারি কাউন্টার 2^4 সমান 16টি সংখ্যা গুনতে পারবে। এই 16টি সংখ্যা কিন্তু 0 থেকে 15 পর্যন্ত। তাহলে যে 0 থেকে 15 পর্যন্ত এই রেঞ্জটাকে বলা হয় কাউন্টার মোড। তার মানে কি 4 বিট বাইনারি কাউন্টারের মোড হচ্ছে 0 থেকে 15, 3 বিট বাইনারি কাউন্টারের মোড হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 8টা, 2^3 সমান 8টি হবে, তাই না? তাহলে কাউন্টার মোড নাম্বার হচ্ছে, এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি 1 মার্কের জন্য আসে তাহলে কতটুকু লিখবো? ওই উপরেটুকু লিখলে হবে, এই উপরে 2 লাইন। এই যে একটি কাউন্টারের যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে কাউন্টারের মোড নাম্বার বলে, ওইটুকু লিখলেই হবে। তো লক্ষ্য করি 42 নম্বর প্রশ্ন, সিনক্রোনাস কাউন্টার কি, তাই না? যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালসের মাধ্যমে সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থান পরিবর্তন করতে পারে। অনেকটা এই একটা পিছন থেকে ধাক্কা দিলে সামনে সব সিরিয়ালি ধাক্কাটা লাগবে, এই ধরনের এই কাউন্টারকে বলা হয় সিনক্রোনাস। যেমন লক্ষ্য করি এইখানে সিনক্রোনাস কাউন্টারের গঠন, এই যে 0 থেকে 0-এর পরে 1, 1-এর পরে 2-এর বাইনারি, 3-এর বাইনারি, 4-এর বাইনারি, 5-এর বাইনারি, 6-এর বাইনারি, 7-এর বাইনারি, এইভাবে সিরিয়ালি কাউন্ট হচ্ছে। এটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, সিরিয়ালি। অ্যাসিনক্রোনাস কাউন্টার কি? যে কাউন্টারে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট অন্যটির ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয় তাকে অ্যাসিনক্রোনাস বলে। অ্যাসিনক্রোনাসে কি হয়, এই প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট, দ্বিতীয়টির আউটপুট তৃতীয়টির ইনপুট, এইভাবে কাজ করে। অ্যাসিনক্রোনাস 2 প্রকার, রিপল আপ, রিপল ডাউন। একটার আউটপুট পরবর্তীতে ইনপুট হিসেবে কাজ করে, একে বলা হয় অ্যাসিনক্রোনাস। এই যে 4 বিট অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার।